অন্ধকার রুমে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রশিদকে। তিনজনের অবস্থায় আধমরা। কাল রাত থেকে চেয়ারে বসে আছে, নড়াচড়া না করে। ব্যথায় মনে হচ্ছে কোমরটা ছিঁড়ে যাচ্ছে। চিৎকার করে ডেকেও কারো সারা শব্দ পাচ্ছে না। এভাবে চেয়ারে বসে থাকতে তাদের ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎই দরজা খুলে কেউ একজন অন্ধকার রুমে প্রবেশ করে। সঙ্গে সঙ্গেই লাইট জ্বলে ওঠে। অনেক সময় অন্ধকারে থাকায় হঠাৎ তীব্র আলোয় তিনজনই চোখ বন্ধ করে ফেলে। খানিক সময় পর একে একে চোখ খোলে। তাদের সামনে কালকের সেই দুজন পুলিশের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। নওশাদ খান ওরফে মেহরাবের ছোট চাচার একমাত্র ছেলে। পেশায় সে একজন পুলিশ অফিসার। মেহরাবের থেকে বছর তিনেক ছোট। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। সেই থেকে শাহিনুরের কাছে বড় হওয়া তার। বলা যায় মেহরাবের আরেকটি ভাই। স্বভাবে সে মেহরাবের একেবারেই বিপরীত। দেখতে বেশ সুদর্শন, মেহরাবের মতোই উজ্জ্বল শ্যামলা গায়ের রং, জিম করা সুঠাম শরীর আর সিল্কে চুল। নিজের শরীর চর্চা রুটিন নিয়ে সে ভীষণ সচেতন। রূপচর্চার দিক থেকে তাকে অনেক সময় মেয়েদেরকেও হার মানাবে। হাম দিতে দিতে তাদের সামনে একটি চেয়ারে উল্টো হয়ে বসল। চুলগুলো এলোমেলো, কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ঘুম থেকে জোর করে উঠে এসেছে। হাতে তার ফোন। মেহরাব কলেই আছে। ফোন লাউডে দিয়ে তাদের সামনে এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি কথা বল বাপ, আমার ঘুম হয়নি, আমি ঘুমোবো। রশিদ আগুন চোখে তার দিকে তাকিয়ে আছে। তার কারণটা অবশ্য কাল রাতের ঘটনা। মেহরাবের টর্চার সেল থেকে বের হয়ে তার হাত থেকে বাঁচার জন্য নওশাদ ও তন্ময়ের কাছে সাহায্য চায়। ভেবেছিল পুলিশ তাদের ঠিক বাঁচিয়ে নেবে। তবে তাদের ধারণার বাইরে ছিল এরা মেহরাবের লোকও হতে পারে। বিশ্বাস করে জিপে উঠেছিল তারা। ভেবেছিল এবার অন্তত মেহরাবের লোকদের হাত থেকে বাঁচতে পারবে। পুরো পথ জুড়ে নওশাদ নানা কথায় তাদের ব্যস্ত রেখেছিল। ফলে প্রথমে কেউ বুঝতেই পারেনি তারা আসলে যাচ্ছেটা কোথায়। কিন্তু কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সেই টর্চার সেলে। যা দেখে রশিদের বুক কেঁপে উঠল। এইখান থেকে প্রাণপণে পালিয়ে এসেছিল তারা। এত কষ্ট করে, এত ভয় আর অনিশ্চয়তার মধ্য দিয়ে পালিয়ে এসেও আবার সেই জায়গাতেই ফিরে এসেছে। মুহূর্তেই তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আকাশ বিস্ময় আর আতঙ্ক মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, স্যার আমাদের এইখানে আনছেন কেন? আমরা তো জঙ্গল থেকে বাইর হইতে কইছিলাম আপনাদের। আকাশের কথায় তন্ময় জিপ থেকে নামতে নামতে বলল, এইখান থেকেই তো তোরা হারিয়েছিলি, তাই তোদের এইখানেই নিয়ে এসেছি। আকাশরা যখন বুঝতে পারলো এরা মেহরাবের এই লোক, তখন পালানোর চেষ্টা করলো। তবে পারল না। বডিগার্ডরা তাদের ঘেরাও করে ফেলেছে। ততক্ষণে নওশাদ ওর কাঁধে হাত দিয়ে ডেভিল হাসি দিয়ে বলল, ভাই তোদের গন্তব্যস্থলে চলে এসেছি, এখন আবার ধন্যবাদ দিয়ে ছোট করিস না। পুলিশ মানুষ তো, কেউ হারিয়ে গেলে তাকে তার গন্তব্যে পৌঁছানোই আমাদের কাজ। সব কিছু বুঝতে পেরে ভয় আর হতাশে ভেঙে পড়ল তারা। এত কষ্ট করে পালিয়েও আবার একই জায়গায় ফিরে এসেছে। বাঁচার শেষ আশাটুকুও যেন হারিয়ে গেল। সেই তখন থেকেই তাদের চেয়ারে বসিয়ে রেখেছে। বর্তমানে কলে থাকা মেহরাবের কণ্ঠ শোনা গেল, যা শুনে তিনজনের ভেতর অবশিষ্ট পানিও শুকিয়ে যায়। তাদের কাছে বড্ড ভয়ানক শোনালো মেহরাবের কণ্ঠ। গম্ভীর ও ভারী কণ্ঠে জিজ্ঞেস করছে, রবি কোথায়? রবি হলো সিদ্রাদের এলাকার চেয়ারম্যানের চেলা। রবির সাথে তাদের চুক্তি হয়েছিল সিদ্রাকে মারার। কী কারণে রবি সিদ্রাকে মেরে ফেলতে চায় সেটা অবশ্য তারা জানে না। তারা টাকার বিনিময়ে এমন ভয়ানক কাজ করে থাকে। অনেকবার চেষ্টা করে সিদ্রাকে মারার, তবে অদৃশ্য এক শক্তি সবসময় তাকে বাঁচিয়ে নিয়েছে। এখন অবশ্য বুঝতে পারছে সেই অদৃশ্য শক্তির উৎস। এখন অবশ্য তারা নিজেরাও জানে না রবি কোথায়। জানবে কি করে? গত দুদিন ধরে তারা এখানে বন্দি। এছাড়াও অনেক আগে থেকেই রবির সাথে তাদের যোগাযোগ বন্ধ। রশিদ ব্যথা অবসর সরে নিয়ে ক্ষীণস্বরে বলল, আমরা জানি না স্যার, আমগরে ছাইরা দেন স্যার। আমরা জানতাম না মায়াডা আপনার বউ। জানলে জীবনেও হাত বাড়াইতাম না। আমগরে মাফ কইরা দেন স্যার। আর জীবনেও এমন করতাম না। নিজের মতো করে একটানা সব কথা বলে গেল রশিদ। তবে মেহরাব আদৌ সেগুলো মন দিয়ে শুনছে কিনা তা বোঝার উপায় নেই। রশিদ মিনতি করে চলল। তোরাগার আকাশ খেয়ে ফেরার দৃষ্টিতে তাকিয়ে আছে নওশাদের দিকে। তাদের সেই দৃষ্টি দেখে নওশাদ ঠোঁটের কোণে দুষ্ট একটা হাসি টানল। পরক্ষণে মুখের ভাব বদলে ভীত সন্ত্রস্ত হওয়ার অভিনয় করে ফোনের ওপাশে থাকা ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাই ভাই দেখ, ওরা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। আমার খুব ভয় লাগছে ভাই, আমাকে বাঁচাও ভাই। তুমি কোথায়? আমার ভয় লাগছে খুব।
নওশাদের কথার ভঙ্গি আর কণ্ঠ শুনে যে কেউই বিশ্বাস করবে সে সত্যিই ভয় পেয়েছে। অভিনয়টা এতটাই স্বাভাবিক ছিল, তোরাগার আকাশও তার এই আচরণে অবাক হয়ে গেল। মুহূর্ত আগের রাগে দৃষ্টি বদলে দুজনেই বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল। মেহরাব ভাইয়ের কথা শুনে কণ্ঠ নরম করে বলল, রুম থেকে বের হয়ে যা। মেহরাবের বলতে দেরি নওশাদের চেয়ার থেকে উঠতে দেরি হলো না। হেলে তুলে রুম থেকে বের হয়ে আসে। মেহরাব তখনও কলেই ছিল। নওশাদ বের হয়ে ভাইকে বলল, ভাই, ভাবিকে নিয়ে কবে আসবে? কাল আসবো, এখন রাখছি ফোন। ঘর থেকে বেরিয়ে সোজা রবির খোঁজে বের হয়েছিল মেহরাব। খোঁজ করতে করতে তার ফ্ল্যাট পর্যন্ত গিয়েছে, কিন্তু গিয়ে দেখে ফ্ল্যাটে তালা ঝুলছে। গত 2 দিন ধরে রবি নিখোঁজ। তার খোঁজ নেওয়ার জন্যই নওশাদকে ফোন দিয়েছিল সে। ভেবেছিল রশিদরা হয়তো কিছু জানবে, কিন্তু এখানেও কোনো তথ্য পাওয়া গেল না। রশিদদের উপর যে পরিমাণ অত্যাচার গিয়েছে, তাতে রবির ব্যাপারে কিছু জানলে এতক্ষণে নিশ্চয় বলে দিত। শেষ পর্যন্ত রবির কারণেই তো আজ তারা মরতে বসেছে। তাকে বাঁচানোর জন্য তারা কিছু গোপন করে রাখবে এমনটা মনে হলো না মেহরাবের। যদি কোনো তথ্য জানে তাহলে সেটা নিজে থেকেই বলে দিত। বর্তমানে সে রবির ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে, সামনেই তার কালো রঙের গাড়ি। সকালে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছে। এখন বউয়ের কাছে গিয়ে বউয়ের হাতে সকালের খাবার খাবে, পরে না হয় তার শালাকে নিয়ে রবির খোঁজে বের হবে। সে অনুযায়ী গাড়িতে উঠে বসলো। কলে তখনও নওশাদ ছিল। সে ভাইয়ের কাছে মিনতির স্বরে আর্জি জানালো, ভাই ভাই, আমিও আসি। তোমাদের ছাড়া বাড়িতে ভালো লাগছে না। আমি এখনো আমার ভাইপো ভাইজিকে দেখিনি। প্লিজ 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 না করো না, আমি এখনই আসছি। ওকে, রাখি ভাই। মেহরাব বিরক্ত হলো, তবে তা মুখে বোঝা গেল না। ভাইটা তার বড্ড ছটফটে, নিজের মতো শুধু বলেই যাবে, অন্যজনকে বলার সুযোগই দিবে না। তার কথায় সঙ্গে সঙ্গে বলল, আমি তোকে আসার পারমিশন দিয়েছি, চুপচাপ ওই দিকটা সামলা। আমরা কাল আসবো, তখন দেখিস তোর ভাইপো ভাইজিকে। আতিক ভাই তো আছে, সে সামলে নেবে। আমি আসছি। তোমার শ্বশুরকে বলো জামাইয়ের ভাই আসছে, ভালো ভালো রান্না যেন করা হয়। তর্কে গেল না মেহরাব। এই ছেলেকে কিছু বললে শুনবেও না। তারই ভাই ঘাড়তেরামিতে কোনো অংশে কম যায় না, যা বলবে তাই করবে। গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলল, আমার শ্বশুর বাড়িতে তোর জায়গা নেই, আসলেও বের করে দিব। নওশাদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটল মেহরাব। সে যাই বলুক, এই ছেলে আসবে। বেলা প্রায় 12টা। দুপুরের রান্না বান্না করে মাত্রই শাওয়ার নিয়ে বের হয় নিশাদ। কিছুক্ষণ পরে জোহরের আজান দিবে। রান্না এখনও শেষ হয়নি, বাকিটা সিদরা সামলাচ্ছে। শরীরটা তার কেমন ম্যাজম্যাজ করছে, জ্বর আসার পূর্বাভাস। মাথাটাও কেমন ব্যথা করছে। মাথা থেকে তোয়ালে খুলে ভালো করে মাথা মুছে নেয়। মোছা শেষ হতেই তোয়ালে নিয়ে বেলকনিতে মেলে দেয়। রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম দিল। ক্রিম দিতে দিতেই শুনতে পেল মাহার কান্না। বেডের উপর থেকে ওড়না হাতে নিয়ে রুম থেকে বের হয়। ওড়না মাথায় দিতে দিতে ড্রয়িং রুমে এসে দেখলো মীরার কোল থেকে মেয়েটার কাছে। এগিয়ে গিয়ে মীরাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মীরা, মাহা কাঁদছে কেন? নিশাদকে দেখে মেয়েটা নিজের অভ্যাস অনুযায়ী লাফিয়ে খালার কোলে চলে গেল। মীরা নিশাদের প্রশ্নে কিনা অভিমানে বলল, ভাবির কাছে চাওয়ার জন্য কাছে, আমার কোলে থাকতে চাইছে না তোমার বোন সে। মীরার কথায় হাসলো নিশাদ। নিশাদ মীরা দুজনেই সমবয়সী। কাল রাতে দুজন একসাথেই ছিল। বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে। মীরার অভিমানে বলা কথার পৃষ্ঠে নিশাদ মজার ছড়ে বলল, আবার বোন যে, তোমার ভাইজি না বুঝি? মীরা মাহার কান্না থামানোর জন্য দাঁড়িয়েছিল। নিশাদের কোলে যেতেই মেয়েটার কান্না থেমে গিয়েছে। মুখ ভার করে সোফায় বসতে বসতে বলল, দেখো না আমার কোলে আসে না, তোমার কোলে দেখো কি সুন্দর করে চুপ করে আছে। আমি মনে হয় ওকে মেরেছিলাম, সেই জন্য কাঁদছিল। মীরার কথায় নিশাদ উচ্চ শব্দে হাসল। মীরার পাশে গিয়ে বসল। মাহা খালার কাঁধে মাথা ফেলে ফুপুকে দেখছে। ভ্রু কোচকানো, ফুপুর প্রতি কোনো এক কারণে অসন্তুষ্ট। নিশাদ মাহার চোখের পানি মুছতে মুছতে বলল, মাত্রই তো আসলে, 2-1 দিন যাক, তখনই দেখবে ফুপু ফুপু করে তোমার কাছে যাচ্ছে। এখন তো তোমাকে ভালো করে চেনে না, তার জন্য। কাল এসেছে, এখনও চিনতে পারেনি আমাকে। মীরার বাচ্চামো অভিযোগে আলতো হাসল নিশাদ। মেয়েরা খুবই মিষ্টি, বড়লোক ঘরের মেয়ে, সে খুবই স্টাইলিস্ট। টাকা ক্ষমতা থাকার পরেও মেয়েটার মধ্যে তা নিয়ে কোনো অহংকার নেই। ব্যবহারও বেশ অমায়িক। চিনবে চিনবে, একটু ধৈর্য ধরো, যখন চিনবে তখন বুঝবে বাচ্চাদের প্রিয় হওয়াও বেশ প্যারার। মীরা হাসল। তাদের কথার মাঝে দরজায় কলিং বেল বেজে ওঠে। মীরা নিশাদ চোখাচোখি করল। এই সময় কে আসতে পারে? সাদ্দাম এখন ভার্সিটিতে।
দুপুর 2টোর আগে সে আসবে না। নাজিম উদ্দিন নিজের অফিসে। এই মুহূর্তে যদি কারো আসার হয় তাহলে নিশ্চয়ই মেহরাব। তাদের বাড়িতে মানুষের চলাচল কম। মেহরাব ভেবে নিশাদ উঠে রান্নাঘরে চলে গেল। মীরা চলে গেল দরজা খুলতে। দরজা খুলে অপরিচিত কয়েকজন মহিলাকে নজরে এলো। এদের কাউকে মীরা চেনে না। নিশাদদের পরিচিত কিনা তাও বুঝল না। সেই জন্য সৌজন্যতা হেসে সবার উদ্দেশ্যে নম্র কণ্ঠে প্রশ্ন করল, জি আপনারা কারা, কার কাছে এসেছেন? মহিলারা সবাই মধ্যবয়স্ক। তাদের মধ্যে একজন কালো বোরখা পরা মহিলা বলল, আয়েশার কাছে আইছি। তুমি কারা? তোমার এত চিনলাম না। মীরা আগের ন্যায় বলল, জি আন্টি, আমি মীরা, এইবারের ছোট মেয়ের ননদ। সবাই বুঝবার নেয় মাথা নাড়ায়। মীরা সবাইকে ঘরে এসে বসতে বলল। এইভাবে বাইরের মানুষদের সঙ্গে কথা বলার অভ্যাস তার নেই, তাই কিছুটা সংকোচ বোধ করল। তাদের সোফায় বসতে বলে দাঁড়িয়ে থাকলো। নিশাদ মহিলাদের দেখে মাহাকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। এরা তাদের প্রতিবেশী। সবাইকে সালাম দিয়ে মীরার কাছে এসে দাঁড়ালো। মহিলারা এসেছে মূলত সিদ্রার স্বামীকে দেখতে। সিদ্রার বিয়েটা রাতের অন্ধকারে হওয়ায় কেউই আজ করতে পারেনি। সিদ্রার গর্ভধারণের খবরটা যখন শুনলো তখন সবার একটাই প্রশ্ন, সন্তানের বাবাকে? অবৈধ সন্তান কিনা? সিদ্রার বিয়ে হয়েছে এটা কেউ বিশ্বাস করলো তো কেউ করলো না। যারা করেছে তারা সিদ্রার স্বামীকে নানান কথা বলে তিরস্কার করেছে, আর যারা করেনি তারা সিদ্রা এবং তার পেটের সন্তানকে নানাভাবে অপমান লাঞ্ছনা করেছে। 16 মাস সিদ্রা কম কিছু সহ্য করেনি। শুনলাম সিদ্রার জামাই এসে পরিবার নিয়ে। দেখতে এলাম পোলাডারে। কেমনে পারলো ছোট একটা মাইয়ার পেটে বাচ্চা ফালাইয়া চইলা যেতে? মহিলাদের মধ্যে একজন হঠাৎ বলে উঠল। মহিলাটির কথায় ছিল তার ছিল্লের সুর। হয়তো মীরাকে শুনিয়ে কথাটা বলল। তার কথায় নিশাদ ও মীরার হাসি বিলীন হয়ে যায়। মীরা অস্বস্তিতে মাথা নত করে, যেটা একদমই পছন্দ হলো না নিশাদের। তাদের বাড়িতে আসা মেহমান বাইরের মানুষদের জন্য মাথা নত করবে, বিষয়টি তার কাছেই লজ্জাজনক। মহিলাটির ভুল শুধরাতে মাথা ঠান্ডা রেখে ভদ্রভাবে বলল, আমার বোনের স্বামীকে নিয়ে এইসব বলবেন না প্লিজ। বিয়ে করে যাওয়ার পরেই ভাইয়ার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিনি এতদিন কোমায় ছিলেন। বিয়ের কথা তিনি পরিবারকে জানাননি বিধায় কেউই সিধুর খবর নেয়নি। ওনার অ্যাক্সিডেন্ট না হলে কথা মতো সিধুকে নিয়ে যেত। আমাদের ধারণা ভুল ছিল, উনি ফেলে যাননি। ওনার জ্ঞান ফিরতে নিজের দায়িত্বের টানে চলে এসেছেন পরিবার নিয়ে। যথাসম্ভব বোঝানোর চেষ্টা করলো নিশাদ। কতটুকু বোঝাতে পেরেছে জানে না, তবে চেষ্টা করলো আর কেউ যেন বোনের স্বামী এবং তার পরিবারকে ছোট করতে না পারে। মীরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিজানকে নিয়ে নিজ রুমে বসে বোনের সঙ্গে কথা বলছিল আয়েশা। নিশাদ তাকে ড্রয়িং রুমে পাঠিয়ে দেয়। শাহিনুর তখন তার জন্য বরাদ্দকৃত রুমে বসে ল্যাপটপে মিটিং করছে। আয়েশা মহিলাদের সঙ্গে কথা বলতে থাকে। নিশাদ মাহাকে সিদ্রার কোলে দিয়ে বাকি রান্নাটুকু নিজেই করতে লাগলো। মাহা ও সিজানকে এখন গোসল করাতে হবে। মাহাকে নিয়ে ড্রয়িং রুমে আসতেই ফের কলিং বেল বেজে উঠল। এবার সিদ্রা গেল দরজা খুলে দিতে। মেহরাব এসেছে। সকালে না খেয়ে বেরিয়েছিল লোকটা। এই নিয়ে বেশ চিন্তা হচ্ছিল তার। শ্বশুর বাড়িতে এসেও লোকটার কিসের কাজ বুঝল না সে। যখন তখন কিছু না বলে বের হয়ে যায়। বিয়ে করে বউ বাচ্চা ফেলে এতদিন পর এসেছে, অথচ দুই দণ্ড তাদের পাশে একটু বসছে না পর্যন্ত। মাহা বাবাকে দেখে নেচে উঠল, তবে বাবার কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো না। মেহরাব ঘরে ঢুকতে ঢুকতে বউকে এক নজর দেখে মেয়েকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো। মেয়ে তার ঢঙ্গি বাবাকে অবজ্ঞা করে মায়ের গলা জড়িয়ে ধরে। মায়ের কোল ছেড়ে যাবে না। মায়ের বুক থেকে উকি দিয়ে বাবাকে দেখে হাসলো। বাবাকে অবজ্ঞা করে বেশ খুশি মেয়েটা। মেয়ের থেকে দৃষ্টি সরিয়ে মেয়ের মায়ের দিকে তাকায়। সিদ্রা দরজা লাগাচ্ছিল। সামনে এগোতে এগোতে বলল, রুমে আসো জলদি, বলেই ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল। তখনই নজরে এলো মহিলাদের। দেখেও না দেখার মতো করে চলে গেল রুমে। তার পিছু পিছু সিদ্রাও রুমে যেতে চাইল, তবে যেতে পারল না। মায়ের ডাকে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। আয়েশার পাশেই সিজান মাকে দেখে মায়ের কোলে যাওয়ার জন্য হাত বাড়ায়। সিদ্রা পড়ল বিপাকে। ছেলে মেয়ে দুজনকে একসাথে কিভাবে করে নেবে? কোলে না নিলেও ছেলেটা আবার কান্নাকাটি শুরু করবে। সিদ্রা দাঁড়াতেই মহিলাদের মধ্যে একজন বলে উঠল, তোর জামাইরে দেখতে আইছি। তোর জামাই আমাদের দেখেও গেল না, ডাইকানি আয় দেখি। সিদ্রা ছেলের কাছে এসে দাঁড়ায়। সিজাদ মায়ের কাপড় খামচে ধরে অনেক কাতরাত করে উঠে দাঁড়ালো। সিদ্রা মৃদু হেসে ধীর কণ্ঠে বলল, উনি সবার সামনে আসা পছন্দ করে না খালা। মহিলারা কিছু বললেন না। আয়েশা বেগম মেয়ের উদ্দেশ্যে বলল, জামাই সকালে না খেয়ে বেরিয়েছে, অনেক বেলা হয়েছে, ওর খাবারের ব্যবস্থা করো।
সিদ্রা মাথা নাড়লো, তবে ছেলে মেয়ে দুজনের জন্য যেতে পারলো না। ছেলেকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, পারলো তো না, উল্টো ছেলে কাঁদছে। আয়েশা সিজানকে নিজের কাছে আনলেন। সিজান মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদছে। সিদ্রা যখন ছেলের কান্না থামাতে ব্যস্ত, তখন ভেসে এলো মেহরাবের কণ্ঠ। পাখি, এই পাখি, রুমে আসতে বলছি না, জলদি আসো। ঘর ভর্তি মানুষের সামনে মেহরাবের এমন ডাকে বেশি লজ্জায় পড়ল সিদ্রা। কি করবে কিছুই ভেবে পেল না। ছেলেও ছাড়ছে না। এইদিকে ছেলের বাপ পাগল হয়ে গিয়েছে। লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ঘর ভর্তি লোকের সামনে এভাবে কেউ ডাকে? সিদ্রার আসতে দেরি হওয়ায় আবারও ডাক ভেসে এলো। এবারে ডাকটা কিছুটা চেঁচালো ছিল। কি হলো, এখনো আসছো না কেন? জলদি আসো। সিদ্রা এবার ছেলেকে তো নিলই না, মেয়েকেও মায়ের কোলে দিয়ে দ্রুত পায়ে চলে এলো রুমে। পেছন থেকে ছেলে মেয়ের কান্নার আওয়াজ কানে আসছে। স্বামীর ডাকে তাদের কান্না অবজ্ঞা করে আসতে হলো। রুমে ঢুকে দেখলো উদম গায়ের মেহরাবকে। দরজার পাশেই শান্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তাকে দেখে এগিয়ে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। এতে করে ঘাবড়ায় সিদ্রা। এই সময় লোকটা দরজা কেন বন্ধ করছে? স্বামীর শান্ত ভঙ্গিতেও ভয় পাচ্ছে সে। মেহরাব সিদ্রাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়। সিদ্রা কেঁপে উঠছে, শরীর শক্ত করে দৃষ্টি নত করে রাখলো। মেহরাব সিদ্রার পুরো মুখশ্রীতে দৃষ্টি বোলালো। সিদ্রার অধরে অধর মিলিয়ে খানিক সময় চুমু খেল, ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে থতনি চেপে ধরল। সিদ্রা ব্যথায় কুকড়ে উঠল। মেহরাব সেদিকে নজর না দিয়ে শান্ত ভঙ্গিতে এর আগে হেসে হেসে বলল, যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম? বলেছিলাম না আমি রুমে থাকা অবস্থায় যেন তোমাকে বাইরে না দেখি? বাহির থেকে এসেছি বলে এসেছিলাম না রুমে আসতে? আসলে না কেন? আমাকে দুবার ডাকতে হয়েছে কেন? বলেছিলাম না আমার কথার অবাধ্য না হতে? হলে কেন? কথার সাথে সাথে মেহরাব থতনিতে চাপ দিচ্ছে। এতে করে চিত্রা ব্যথাও পাচ্ছে। সঙ্গে সঙ্গে রুমে না আসায় লোকটা রেগে গিয়েছে ভীষণ। চোখ বন্ধ করে চুপচাপ ব্যথা সহ্য করার চেষ্টা করলো। লোকটার হাতে জোর আছে বলতে হবে। সিদ্রার থেকে কোনো উত্তর না পেয়ে মেহরাব আগের মতো আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? কিছু জিজ্ঞেস করছি আমি। ব্যথায় সিদ্রার চোখে পানি চিকচিক করছে। চোখ উঠিয়ে মেহরাবের চোখে চোখ রাখে। ব্যথাতুর গলায় মৃদু স্বরে বলল, ব্যথা পাচ্ছি। সিদ্রার বলার সঙ্গে সঙ্গেই থতনি ছেড়ে দেয়। বেশ চাপ দিয়ে ধরেছিল। ফর্সা মুখে আঙুলের চাপ বসে গিয়েছে। সেখানে চুমু পরে চোখের পানি মুছল। সিদ্রাকে ছেড়ে দুজন আলগা হয়ে দাঁড়ালো। মেহরাব পেরে বসতে বসতে বলল, আমার কথার অবাধ্য হবে না আর। আমার মার সহ্য করতে পারবে না তুমি, বুঝেছ? সিদ্রা মাথা নাড়ল। মেহরাবের ব্যবহারে বেচারা কষ্ট পেয়েছে। প্রথমবার স্বামীর হাতে মার খেয়েছে সে। চাপা অভিমানে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ ছলছল করছে, কিন্তু কিছুই বলল না। মেহরাব সেরে খেয়াল করলো না। সে বিছানায় আরাম করে বসে পড়ল। পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিতে নিতে বউকে আদেশ দিল, খিদে পেয়েছে, খাবার নিয়ে আসো। সিদ্রা চুপচাপ রুম থেকে বের হয়ে চোখের পানি মুছে ফেলল। তারপর মেহরাবের জন্য খাবার নিয়ে আবার রুমে ঢুকলো। মেহরাব তাকে খাইয়ে দেওয়ার হুকুম দিল। সিদ্রা কাপা হাতে অভিমান চেপে রেখে স্বামীকে খাইয়ে দিতে লাগলো। সিদ্রার অভিমানটা কিছুটা নজরে পড়ল মেহরাবের। মেয়েদের অভিমান বোঝাবা, ভাঙানো এইসব বিষয়ে সে খুব একটা দক্ষ নয়। বউকে চুপচাপ থম মেরে থাকতে দেখে সে প্রশ্ন করল, কি হয়েছে পাখি? সিদ্রা ভাতের নলা মেহরাবের মুখে দিতে দিতে নিচু কণ্ঠে বলল, কিছু না, বলো আমাকে। উৎসুক চোখে চেয়ে প্রশ্ন করলো মেহরাব। সিদ্রা স্বামীকে এক পলক দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার স্বামী অন্য আর 5টা পুরুষের মতো তার মন বুঝবে না, এটা সে ভালো করেই বুঝে গিয়েছে। শুধু শুধু অভিমান পুষে লাভ নেই। সরাসরি স্বামীর প্রতি অভিযোগ করল, আপনি আমাকে মেরেছেন। ভ্রু কোচকায় মেহরাব। সে আবার কখন মারল মনে করতে পারল না। সে তো শুধু শক্ত করে বউয়ের থতনি ধরেছে। তার বউ কি সেটাকে মার বলে চালিয়ে দিয়েছে? না বুঝতে পেরে প্রশ্ন করল, কখন মারলাম? মেহরাবের কথায় অবাক হয় চিত্রা। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। মুহূর্তেই অবাকতা কাটিয়ে চোখ ছোট ছোট করে চাইল। মেরে জিজ্ঞেস করছে, কখন মারল? এই যে আমার থতনি ভেঙে ফেলতে চেয়েছেন, এটা কি মারা নয়? না তো, সরাসরি বলল মেহরাব। সিদ্রা অবাক হয়েও হলো না। দৃষ্টি নত করে অভিমান কণ্ঠে বলল, আমি ব্যথা পেয়েছি। স্বামীর অবাধ্য হয়েছ, এমন একটু আটটু ব্যথা তো পেতেই হবে।